আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার অনুষ্ঠান। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই ভীষণ বাইরের খাবারের উপর ডিপেন্ডেবল এবং তার জন্য কিন্তু বিভিন্ন ধরনের শারীরিক সমস্যার মধ্যে দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। কারণ এত আমরা বাইরের তেল মশলাজনিত খাবার খাচ্ছি যার এফেক্ট কিন্তু আমাদের স্কিনের ওপরেও পড়ছে। আমরা হঠাৎ হঠাৎ করে দেখতে পাচ্ছি খুব অল্প বয়সী ছেলে মেয়েদের মধ্যেই ব্রণ কিংবা র্যাশ জনিত সমস্যা লেগেই রয়েছে। তাছাড়া দেখবেন অনেকেরই ডার্ক সার্কেলের মতন সমস্যা হচ্ছে, কালচে কালচে দাগ হয়ে যাচ্ছে, মেচেদা জনিত সমস্যা হচ্ছে, এমনকি সোরাইসিসের মতন প্রবলেমও দেখা দিচ্ছে আজকালকার জেনারেশনের মধ্যে। কিন্তু এই ধরনের শারীরিক সমস্যা কেন হচ্ছে তার জন্য কিন্তু সবচাইতে আগে যেটা প্রয়োজন সেটা হচ্ছে আপনার স্কিনের যে ধরনটা রয়েছে সেটা জানা ভীষণ প্রয়োজন। কারণ আপনার যদি স্কিনের ধরনটা জানা না থাকে তাহলে যে কোনো শারীরিক সমস্যারই সঠিকভাবে ট্রিটমেন্ট করা যাবে না। আর এই যে শারীরিক সমস্যা হলে যারা সঠিকভাবে সঠিক ধরন নির্বাচন করে তারপরে কিন্তু সঠিকভাবে যারা ট্রিটমেন্ট করেন তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আজকেও লাইভ ফোন ইন অনুষ্ঠানে আপনাদেরকে অনেক স্বাগত। আপনাদের যে কোনো শারীরিক সমস্যার সমাধান পেতে আপনারা কিন্তু অবশ্যই অনুষ্ঠানে ফোন করতে পারেন। তার জন্য কিন্তু আজকে ডাক্তারবাবু উপস্থিত রয়েছেন। তিনি হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরী। স্যারকে অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে। নমস্কার স্যার, আজকের দিনে দাঁড়িয়ে খুব অল্প বয়স থেকেই শুরু হচ্ছে বেসিক্যালি স্কিন জনিত সমস্যা, মানে ব্রণর মতন সমস্যা, মেচেদার মতন সমস্যা কিংবা ধরুন সোরাইসিসের মতন প্রবলেম। এখন এইটার কোনো বেশি বয়সের মধ্যে আটকে নেই। তো এই স্কিন জনিত সমস্যাটা এক্স্যাক্টলি কেন হচ্ছে যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, স্কিনের প্রবলেম যেগুলো থাকে তার দুরকম আমরা দেখতে পাই। একটা হচ্ছে ধরুন ইনফেকশিয়াস ডিজিজ থাকে, আর কিছু থাকে যে লাইফস্টাইল ডিজিজ। এবার ইনফেকশিয়াস ডিজিজের মধ্যে আমরা যেমন দেখি, ধরুন এই আমাদের কারো কি বলবো, রিংওয়ার্ম হলো, তারপরে ধরুন এক্সিমা হলো, এই যে ব্যাপারগুলো এগুলো হচ্ছে ইনফেকশিয়াস। যেমন ধরুন ফাঙ্গাল ইনফেকশন হলে এই সমস্যাগুলো আমরা দেখতে পাই। আর তাছাড়া আবার যেগুলো হচ্ছে লাইফস্টাইল ডিসঅর্ডারের জন্য হয়, যেমন ধরুন সোরাইসিস। এটা কেন লাইফস্টাইল বলছি আমি সেটাও বলবো। সোরাইসিস এটা হতে পারে, বা ধরুন বিভিন্ন রকমের স্কিনের মধ্যে কালো দাগ বা পিগমেন্টেশনের দাগ আসছে, সেটা হতে পারে। আর তাছাড়া ধরুন আরও যেগুলো হচ্ছে সেগুলো হচ্ছে অ্যালার্জির মতো সমস্যা, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো এগুলোর মেন কারণ হচ্ছে এই লাইফস্টাইল জনিত যে রোগগুলো, সেগুলোর মেন কারণ হচ্ছে যে আমাদের যে ফুড হ্যাবিটস এগুলো ঠিক নেই। আমরা যে রেগুলার আমরা ডেইলি রুটিনের মধ্যে আমাদের প্রপার স্কিন মেনটেনেন্স আমরা করছি না, এবং তার সাথে সাথে যে নিউট্রিশন, খাদ্য খাবারের মধ্যে যে নিউট্রিশন তার ডেফিসিয়েন্সি, এবং যে বিভিন্ন রকম স্ট্রেস বা হরমোনাল ইমব্যালেন্স, এগুলোর কারণ হচ্ছে তাই। তো এই ক্ষেত্রে দেখা যায় ধরুন সোরাইসিসের মতো সমস্যা, যেটা একটা বিশাল বড় সমস্যা, এটাকে বলা হয় অটো ইমিউন ডিজিজ। অটো ইমিউন ডিজিজ বলতে কি বোঝা যায়, যে আমাদের যে ইমিউনিটি আছে, আমাদের যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা, এর কাজ কি, যাতে আমাদের শরীরে কোনো রকম রোগ অ্যাটাক না করতে পারে, এবং রোগ অ্যাটাক করলে সেটা যেন খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যায় বা ঠিক হয়ে যায়। কিন্তু এই যখন অটো ইমিউন ডিজিজ বা ডিসঅর্ডার আমরা যদি বলি, সেখানে কি হয়, যে আমাদের রোগ প্রতিরোধ করার যে ক্ষমতাটা, ইমিউনিটি, সেটাই আমাদের শরীরের বিরুদ্ধে গিয়ে কাজ করা শুরু করে। এবং সেই ক্ষেত্রে সে মনে করে যে ধরুন স্কিনের যে রোগ, সোরাইসিসের মতো রোগ, সেভাবে যে এই যে চামড়াটা, এটা আমার শরীরকে ক্ষতি করছে, ও চামড়াটা নষ্ট করা শুরু করে। সেই ক্ষেত্রে এই ইনফেকশনগুলো আমরা দেখতে পাই, যেগুলো ধরুন কি হয়, ঘা হয়ে যায় জায়গাগুলো, চামড়া ওঠে, মাসের রাশের মতো চামড়া উঠতে থাকে, চুল কোবে, এবং এর পরিণাম কিন্তু ভয়াবহ হতে পারে, যে একটা টাইমের পর গিয়ে শরীরের মধ্যে পেইন সৃষ্টি করবে, যেটা সোরিয়েটিক আর্থারাইটিস আমরা বলি। আবার ধরুন যে মেচেদার মতো যে দাগ, সেগুলো কি আমরা খাদ্য খাবারটা যদি ঠিক মতো না খাই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি আমাদের লিভারটা গরম হয়ে থাকছে। কারো কারো দেখা যায় যে ফ্যাটি লিভার, এনলার্জ লিভার, এদের ক্ষেত্রে কিন্তু লিভার গরম হয়ে যায়। কারো দেখবেন কোনো টেস্ট করলে, লিভার ফাংশন টেস্ট করলে দেখা যাবে যে জন্ডিসের মাত্রাটা বেশি আছে, বিলিরুবিনটা হাই আছে, কারণ পেটটা গরম হয়ে গেছে, লিভারটা গরম হয়েছে। তার কিছু কিছু মানে আমরা সিমটম এবং সাইন আমরা দেখতে পারি আমাদের স্কিনের মধ্যে। তার মধ্যে এই ধরুন মেচেদার সমস্যাটাও কিন্তু একটা তেমনই একটা প্রবলেম।
তাছাড়া এই যে হরমোনাল ইমব্যালেন্স, মানে হরমোন সঠিকভাবে না কাজ করা বা পরিবর্তন হওয়া বিশেষ বিশেষ সময়, যেমন ধরুন এই মেচেদার ক্ষেত্রেই আবার যদি বলি, যাদের ধরুন মানে বয়স হচ্ছে মোটামুটি 45 থেকে 50 বা 52, তাদের ক্ষেত্রে কি হয়, মেনোপজ হয় অথবা প্রি মেনোপজ। এই সময়গুলো হরমোনাল একটা পরিবর্তন আসে মহিলাদের মধ্যে, দেখা যায় তখন এই মেচেদার সমস্যাগুলো আসছে। আরেকটা কি বললাম, যে প্রপার মেনটেনেন্স না করা, যে কিভাবে আপনি যত্ন নেবেন ত্বকের, সেগুলো যদি আমরা ঠিক মতো না নিই, তার মানে এটা একটা লাইফস্টাইলের সমস্যা, সেখান থেকেও কিন্তু আমাদের স্কিনের বিভিন্ন সমস্যা আসতে পারে। স্যার এক্ষুনি আপনি বললেন যে স্কিনের যত্ন আমরা নিচ্ছি না, তো প্রাথমিক পর্যায়ে কিভাবে আমরা যত্ন নিতে পারি স্কিনের? দেখুন, স্কিনের যত্নের মধ্যে আমাদের মাথায় রাখতে হবে 3টে ভাগ। একটা হচ্ছে স্কিনটাকে কিভাবে পরিষ্কার করব, দ্বিতীয়টা হচ্ছে স্কিনের মধ্যে আমাদের এটা মাথায় রাখতে হবে স্কিনের যে জলের ভাবটা, আর্দ্রতাটা, সেটা যাতে নষ্ট না হয়ে যায় বা কমে না যায়, তার জন্য আমাদের কিছু প্রিপারেশন। এবং তৃতীয় যেটা হচ্ছে স্কিনকে আমাদের পুষ্টি দেওয়া। যেমনি আমরা খেয়ে স্কিনকে বা শরীরকে আমরা পুষ্টি দিই, বাইরের থেকেও কিন্তু আমরা স্কিনকে পুষ্টি দিয়ে দেবো। তার মধ্যে কি করতে হবে, তাহলে আমার স্কিনের মধ্যে কিন্তু ফেস ওয়াশ বা ক্লিনজার স্কিনের মধ্যে ইউজ করতে হবে, যার কাজ হবে স্কিনটাকে পরিষ্কার রাখা, স্কিনের লোমকূপগুলো পরিষ্কার রাখা, ডেড সেলগুলোকে সরিয়ে দেওয়া, এই ব্যাপারগুলো, যাতে আমার স্কিনটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, হাইজিন মেনটেন করা হলো। দ্বিতীয়ত আমি যেটা বললাম যে ময়েশ্চারাইজিং করা বা আর্দ্রতাটা যাতে নষ্ট না হয়, তাহলে আমার ময়েশ্চারাইজার লাগাতে হবে যাতে আমার স্কিনের আর্দ্রতাটা বজায় থাকে বা জলের পরিমাণটা স্কিনের মধ্যে ঠিক থাকে। এবং তৃতীয় যেটা বললাম, আমার কি করতে হবে, একটা নাইট ক্রিম ইউজ করতে হবে বা নাইটে একটা লোশন বা একটা সিরাম ইউজ করতে হবে, যেটা আমার কিন্তু স্কিনকে পুষ্টি দেবে। তো এই 3টে আমাদের জিনিস আমাদের রেগুলার মেনটেন করতে হবে। আর করতে গেলে আমার বুঝতে হবে যে স্কিনের ধরন কি, এবং যার যেমন স্কিনের ধরন তার উপরে বেস করে কিন্তু এটা করতে হবে। স্যার এখন বাজার চলতি অনেক রকমের প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি, যেমন কোরিয়ান গ্লাস স্কিনের মতন স্কিন হয়ে যাবে আপনার, কিংবা অনেকেই দেখছে প্রি বাইডেলের আগে একটা গ্লুটাথিয়নের মতন কোনো একটা সিরাপ কিংবা সিস্টেম আমাদের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে, যাতে আমরা চটজলদি ফর্সা হতে পারি। তো এই ধরনের যে সকল জিনিসগুলো ব্যবহার করা হচ্ছে, এটা কতটা স্কিনের পক্ষে ক্ষতিকারক হতে পারে? আমরা আসবো আলোচনায়, কিন্তু আরো একজন বন্ধু উপস্থিত এই মুহূর্তে। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি সুবিধা দাস বলছিলাম। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমি আমার ব্যাপারে বলছি। হ্যাঁ বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 28। হুম। আমার প্রবলেমটা হচ্ছে, মানে আমি মাঝখানে করে মানে ওটা হচ্ছে কি প্রবলেমটা, আমি ডাইট খাচ্ছি না কেন, মানে অ্যাসিডিটি, মানে বমি টাইপের হয়ে যাচ্ছে যখনই খাচ্ছি। তারপরে মানে খাবার খেয়ে মানে দেখছি গলা জ্বালা করছে, পরে দেখছি কোনো খাবার খেয়ে এই প্রবলেমটা হচ্ছে। আচ্ছা, আপনি এই ধরনের শারীরিক সমস্যার জন্য কোনো ডক্টর আগে দেখিয়েছিলেন? না না, ডাক্তার দেখাইনি, এমনি দোকান থেকে কিনে গ্যাসের ওষুধ খাচ্ছি, কিন্তু তারপরেও দেখছি যে ওরকমই হচ্ছে। এইটাই একটা সমস্যার কারণ। হ্যাঁ, আচ্ছা, আপনার যে সমস্যাটা হচ্ছে, বমি পাচ্ছে বলছেন, কিছু খেলেই প্রবলেম হয়ে যাচ্ছে, আপনার কোনো সময় কনস্টিপেশনের সমস্যা হচ্ছে? হ্যাঁ, ওটা তো হয়, মানে মাঝে সাঝেই হচ্ছে। আচ্ছা, দেখুন, আপনি শুনতে থাকুন, আমি বলছি যে এই ব্যাপারটা, সেটা হচ্ছে যে এই যে বমি বমি পেয়ে যাওয়া, এইটা কিন্তু একটা হাইপার অ্যাসিডিটির লক্ষণ। বিভিন্ন কারণে মানুষের বমি হতে পারে, তবে মেন হচ্ছে, দেখুন, বমি হয় যখন তখন আমাদের পেটের মধ্যে যেটা ঢুকে থাকে সেইটাকে যখন শরীর বের করে দিতে চায়, তখনই কিন্তু আমরা বমি করি, ঠিক আছে? সেক্ষেত্রে দাঁড়িয়ে আপনার যেটা হচ্ছে যে কনস্টিপেশন হলেই কিন্তু আমাদের হজমের সমস্যা একটা হবে, এবং হজমের সমস্যা যখন হবে, শরীরের মধ্যে অ্যাসিডের পরিমাণও বাড়বে। সেই ক্ষেত্রে আপনি যখন কিছু খেতে যাবেন, দেখা যাবে অ্যাসিডটা আরও বেড়ে যাচ্ছে, কারণ আজকালকার বেশিরভাগ মানুষেরই খাওয়া দাওয়ার ধরনটাও ঠিক নেই, ঠিক আছে? জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, সেগুলো তো খায়। যদি আপনি সেটাও না খেয়ে থাকেন, দেখবেন বাড়িতে রান্নাগুলো খুব রসিয়ে করে রান্না করতে হচ্ছে, মানে মাছ, মাংস, ডিম, এই ধরনের খাবারটাই বেশি, শাকসবজিগুলো কম। তো সেক্ষেত্রে কি হচ্ছে, আপনার শরীরের মধ্যে অ্যাসিডের পরিমাণটা যখনই বেড়ে যাবে, আপনার দেখবেন গলা জ্বালা করতে পারে, বুকের এই জায়গায় ব্যথা করতে পারে, তার পাশাপাশি দেখবেন অনেক সময় বমিও পেতে পারে, এবং বমি হয়েও যেতে পারে, ঠিক আছে, ইনডাইজেশন থাকলে। তো এই ব্যাপারগুলো কিন্তু থাকছে। কিন্তু আমি আপনার কথা শুনে কথাগুলো বললাম, কিন্তু এটা সঠিকভাবে যদি আমাদের জানতে হয় কি হয়েছে, তাহলে আপনার একবার আমাদের কাছে আসতে হবে। আমরা
এখানে আপনাদের সাথে কনসাল্ট করে বুঝতে পারবো যে কি থেকে আপনার এই প্রবলেমটা সৃষ্টি হচ্ছে, এবং সেই ধরনের ট্রিটমেন্ট আপনার করলে কিন্তু আস্তে আস্তে প্রবলেমটা কিন্তু পার্মানেন্টলি একটা সলিউশন পাবে। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে আপনারা যোগাযোগ করতেই পারেন। কোন ডাক্তারবাবুকে আপনারা কখন কোথায় কোন ক্লিনিকে পাবেন, কোন ক্লিনিকটা আপনাদের বাড়ির নিকটবর্তী হবে, তাছাড়া অন্যান্য যে কোনো জিজ্ঞাসার জন্যই কিন্তু এই হেল্পলাইন নাম্বারটা। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। এই যখন হেল্পলাইন নাম্বারে আপনারা ফোন করছেন তখনই কিন্তু আপনারা যুক্ত হয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের সঙ্গে। কারণ চিকিৎসকেরা প্রত্যেকটা মুহূর্তেই কিন্তু চাইছেন যাতে আপনারা আগামী দিনটা ভালো থাকুন এবং আপনাদের প্রিয়জনেরাও ভালো থাকুন। তার জন্য কিন্তু অবশ্যই আপনাকে হাত ধরতে হবে আয়ুর্বেদের, কারণ আয়ুর্বেদের মধ্যেই রয়েছে আপনাদের যে কোনো শারীরিক সমস্যারই গুণাবলী প্রযোজ্য। আমরা আবারও আলোচনায় আসবো, কিন্তু ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? আমি বৃষ্টি বলছি। বলুন। মালদার নালাগোলা থেকে। মালদা থেকে। আচ্ছা বলুন বৃষ্টি, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্বন্ধে জানতে চাইছি, কারণ আমার গালে খুব একটা হালকা ধরনের স্পট পড়েছে, কিন্তু রোদে যখন যাই তখন সেটা আরো কালকে কেমন যেন একটা হয়ে যায় গালের পাশে, এবং নাকের কিছু অংশটাও হয়ে হালকা করে। আচ্ছা, তোমার বয়সটা কত? বয়স হচ্ছে 30। আচ্ছা স্যার বলছেন। আপনি কি ম্যারিড না আনম্যারিড? আনম্যারিড। আচ্ছা, এটা কি বলছেন আপনার কালো হয়ে যাচ্ছে, রোদে গেলে কালো হচ্ছে? সেটা ঠিক বুঝতে পারছি না, কিন্তু আমি যখন লাইটের কাজ করি বা রোদে যাই তখন একটু বেশি কালচে হয়ে যায়। আপনি কি মুখের মধ্যে কিছু মেখে বাইরে বেরোন? না, মাঝে মধ্যে আমি অ্যাকচুয়ালি অভিনয় করি, সিনেমা সিরিয়ালও করে, কিন্তু মাঝে মধ্যে যখন মেকআপ করতে হয় তখন কোনো কিছু এফেক্ট করে না, কিন্তু হালকা যখন মেকআপ করা হয় তখন খুব ওর মধ্যে এফেক্টটা আসে। লাইটের কাজ তো সবসময় তো লাইটের মধ্যেই থাকতে হয়, সেজন্য পথ তো অনেকটা বড় বেড়ে গেছে। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হলো আমরা যেটা আলোচনা করছিলাম সেই ব্যাপারটা আবার একটু ঘুরে যেতে হবে, যে স্কিনের পরিচর্যা। আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে রেগুলার তো আমরা এইটা মেনটেন করবো, যেটা আমি বললাম, প্রথমে পরিষ্কার করা, তারপরে ময়েশ্চারাইজার লাগিয়ে সেটাকে আর্দ্রতাটা বজায় রাখা, এবং তার পাশাপাশি তাকে ফুড সাপ্লাই করা বা খাদ্য দেয়া। সেটা কি আমরা যে নাইট ক্রিম বা একটা লোশন বা একটা বললাম সিরামের মাধ্যমে। এর সাথে সাথে যারা ধরুন এই যে অতিরিক্ত লাইটের মধ্যে কাজ করে, যারা ধরুন মিডিয়া প্রফেশনে আছে বা বলবো সিনেমা জগতে আছে, তাদের জন্য একটু বিশেষ করে, অথবা বলবো যারা কর্পোরেটে চাকরি করছে, অতিরিক্ত মাত্রায় কম্পিউটারের সামনে থাকতে হচ্ছে, তাদের সবার ক্ষেত্রেই যখন বাইরে বেরোবেন সবার জন্যই দরকার কি, ইন জেনারেল দরকার, আর যারা আমি যেই নামগুলো বললাম এইসব প্রফেশনে যারা আছেন তাদের জন্য বেশি দরকার, রাত হোক দিন হোক, যে সানস্ক্রিন ইউজ করা। সানস্ক্রিন ইউজ করলে কি হয় অ্যাকচুয়ালি, আপনি যেটা বলছিলেন যে আপনার বাইরে গেলে কিরকম যেন হয়ে যায়, মুখটা কালো কালো হয় কিছু, এটা কিন্তু আপনার অ্যালার্জি না, ঠিক আছে? জেনারেলি বাইরে গিয়ে মানুষের কি হয়, মুখ লাল হয়ে যায়, সেটা বলতে হবে যে সেনসিটিভ স্কিন অথবা অ্যালার্জি হয়েছে তার জন্য। কিন্তু যদি কালচে হচ্ছে তাহলে বুঝতে হবে যে আপনার স্কিনটা রোদে পুড়ে যাচ্ছে, ঠিক আছে? সেটার সাথে কিন্তু মেকআপের কোনো সম্পর্ক নেই। মেকআপটা আপনি করুন না করুন, আপনি যদি প্রপার প্রোটেকশন না নেন তাহলে কিন্তু কালচে হবে, আর দিনের পর দিন এটা বাড়তে থাকবে। আপনার কি করতে হবে, আপনি সানস্ক্রিন ইউজ করতে হবে যখন বাইরে যাবেন, এবং যে আপনি যে মেকআপ যখন করছেন তাহলে মেকআপের আগে সানস্ক্রিন লাগিয়ে নেবেন, তার ওপরে মেকআপটা করবেন। কিছুক্ষণ আগে থেকে, আধ ঘন্টার আগে থেকে যদি সানস্ক্রিন লাগিয়ে রাখেন তাহলে আস্তে আস্তে ওটা অ্যাবজর্ব হয়ে যাবে। এবং আপনার কি ধরনের সানস্ক্রিন ইউজ করতে হবে তা সেটা ডিপেন্ড করবে আপনার স্কিন এবং কি ধরনের মেকআপ আপনার স্যুট করছে বা ইউজ করতে হচ্ছে তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে? তো সেই হিসাবে আপনার সানস্ক্রিনটা লাগালে কি হবে, আলোর রশ্মি যতই জোরালো হোক না কেন, সেটা সূর্যের আলো হোক বা অন্য কোনো আলো হোক, আপনার স্কিনটাকে ভেদ, মানে ওই লেয়ারটাকে ভেদ করে স্কিন অবধি কিন্তু ওই রেটা পৌঁছবে না, ইউভি রেগুলো। তাতে কি হবে, আপনার স্কিন কিন্তু কালো হবে না, ওই লেয়ারটা হয়তো কালো হয়ে যাবে কিন্তু স্কিন কালো হবে না। আবার মুখ ধুয়ে ফেললে নর্মাল স্কিনটা আপনি পেয়ে যাবেন। এইটা মাথায় রাখতে হবে, এটা আপনার করতে হবে। তার পাশাপাশি যদি সম্ভব হয় ছাতা ইউজ করবেন, সেটা আরো ভালো। এবং
যেই মেনটেনেন্সটা আমি বললাম রেগুলার, সেটা কিন্তু অবশ্যই করবেন। আর যারা এই মেকআপ নিয়ে খুব বেশি চলেন, চড়া মেকআপ করছেন বা রেগুলার মেকআপ করছেন, তাদের জন্য একটা জিনিস মাথায় রাখতে হবে যে রাত্রিবেলা করে কিন্তু মেকআপ গালে লাগিয়ে ঘুমিয়ে পড়বে না। অনেকেরই হ্যাবিট আছে, অনেক সময় আমরা শুনতে পাই বা দেখতে পাই লিপস্টিক লাগিয়ে ঘুমিয়ে পড়লো রাত্রে। একেবারে নয়, এক আনহেলদি। ঠিক আছে, প্রথম কথা ওটা তো খাবারের সাথে পেটে যাচ্ছে, সেটাও যদি আমি বাদ দিলাম, কিন্তু লিপসগুলো কিন্তু নষ্ট হয় দিনের পর দিন লাগাতে লাগাতে। লিপসের যে অরিজিনাল কালারটা পিঙ্ক কালার, সেটা সরে গিয়ে আস্তে আস্তে সাদাটাই হতে থাকবে। কারো ক্ষেত্রে যদি ইনফেকশন হয়ে যায় তাহলে কালচে হবে। তো এগুলোর হাত থেকে রেহাই পেতে গেলে ডেইলি রাত্রে শোবার আগে সম্পূর্ণ মেকআপ তুলে, মেকআপ জার দিয়ে তুলতে হবে, সেরকম কোনো একটা মিডিয়াম দিয়ে তুলে একদম পরিষ্কার করে, তারপরে স্কিনটাকে ক্লিন করে, যেটা আমি ফেস ওয়াশ বললাম, করে তারপরে আপনার সেই খাদ্যটা লাগাতে হবে, যেটা আমি বললাম যে নারিশিং ক্রিম অথবা নারিশিং লোশন অথবা আপনি কোনো ধরনের সিরাম, ঠিক আছে, যেটা আপনার পুষ্টি দেবে। তাহলে দেখবেন আপনার স্কিনের কোয়ালিটি ভালো থাকবে, নষ্ট হবে না। মানে আমরা যদি প্রত্যেকটা মুহূর্তে নিজেদের জন্য একটু খেয়াল রাখি কিংবা নিজেদের পরিচর্যার দিকে একটু মন দিই, তাহলে হয়তো স্যার মনে হয় যে আমরা অনেকটাই সুস্থ স্বাভাবিক জীবন কাটাতে পারবো। একদম একদম। আমরা আবারও আলোচনায় ফিরবো। স্যার, যেটা জিজ্ঞেস করছিলাম যে এখন এটা খুব ট্রেন্ডিং যে গ্লুটাথিয়নের মতন অনেকেই ট্রিটমেন্ট নিচ্ছেন, কোরিয়ান গ্লাস স্কিন পেতে অনেকেই কোরিয়ান প্রোডাক্ট ইউজ করছেন, তাই এগুলো কতটা হার্মফুল আমাদের জন্য যদি একটু দর্শকদেরকে বলেন। দেখুন, ন্যাচারাল জিনিস কিন্তু সবসময় কি বলবো, কেমিক্যাল থেকে অনেক বেটার। ঠিক আছে, যে কোনো ব্যক্তি যে ন্যাচারাল প্রোডাক্ট ইউজ করছে, যেগুলো ধরুন হার্বাল প্রোডাক্টস এবং অথেন্টিক হার্বাল প্রোডাক্টস, মানে আপনি যেখানে থেকে খুশি কিনে নিয়ে লাগিয়ে দিলেন, সেখানে লেখা আছে হার্বাল কিন্তু আদৌ হার্বাল নয়, সেরকম নয়, একদম জেনুইন অথেন্টিক আয়ুর্বেদিক প্রোডাক্ট বা হার্বাল প্রোডাক্ট বলবো, সেগুলো যদি ইউজ করা যায়, সেগুলো কিন্তু কেমিক্যাল প্রোডাক্টস থেকে, স্কিনের ক্ষেত্রেই বলছি, অনেক বেটার। প্রথম কথা। দ্বিতীয় কথা, এই যে গ্লুটাথিয়ন বললেন অথবা এই যে কোরিয়ান গ্লাস বলছেন, কোরিয়ান গ্লাসটা এটা কোনো কিন্তু মেডিকেল ট্রিটমেন্ট নয়। ঠিক আছে, এগুলো কিন্তু বলবো যে কসমেটিক ট্রিটমেন্ট। ঠিক আছে, আর গ্লুটাথিয়ন এক ধরনের পদার্থ যেগুলো ওরালিও ইনটেক করা যায়, সেটা ইনজেক্টেবলও হয়। ঠিক আছে, যার মাধ্যমে কি হয়, মেলানিনটাকে সিনথেসিস হতে দেয় না, মানে মেলানিনটাকে তৈরি হতে দেয় না, তার জন্য মানুষ ফর্সা হয়ে যায়। ঠিক আছে, কিন্তু তার অনেক সময় সাইড এফেক্টও থাকে। আমরা অনেক শুনেওছি যে একজন বড় অ্যাক্ট্রেস, সে গ্লুটাথিয়ন নিতে গিয়ে তারপরে তার প্রবলেম হয়েছে, সে মারা গেছিলেন। ঠিক আছে, কারণ কিছু নিয়ম থাকে। সে স্যার, এর থেকে কি স্কিন ক্যান্সার জন্য তো সমস্যার ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে? দেখুন, কিছু কিছু সময় যে কোনো স্কিন ক্যান্সার হোক বা যে কোনো ক্যান্সার হোক, যেটা অ্যাবনর্মাল সেল ডিভিশন হবে বা সেলের গ্রোথ হবে, সেখানেই ক্যান্সারের ব্যাপারটা থাকে। এবার আমরা যে খাদ্য খাবারগুলো খাচ্ছি, তার মধ্যেও কিন্তু এমন এমন পদার্থ দেওয়া আছে যেগুলো থেকে ক্যান্সার হতে পারে। ঠিক আছে, তো ক্যান্সার জিনিসটা পরের ব্যাপার, কিন্তু ইন জেনারেল আমি বলবো যে মানুষ ভালো থাকার জন্য যত ন্যাচারালি ট্রিটমেন্ট করবে, মেডিকেল ট্রিটমেন্ট করবে, তত কিন্তু সুস্থ থাকবে। একেবারে খুব বেশি কসমেটিক জিনিস ইউজ করা থেকে বলবো মেডিকেটেড জিনিস ইউজ করা, স্কিন টাইপ দেখে দেওয়া, সেগুলো কিন্তু বেশি দরকার। আর সৌন্দর্য রক্ষা করতে গিয়ে খুব কম দামি, অনেকেই কি করে, খুব দামে কম্প্রোমাইজ করতে চায়। হয়তো একটা কম দামি একটা মুখের জন্য পাউডার নিয়ে এলো, কম দামি একটা লিপস্টিক ইউজ করলো, কম দামি একটা ফেস ওয়াশ ইউজ করলো, তার থেকে না ইউজ করা বেটার। ঠিক আছে, তার থেকে আপনি ঘরোয়া জিনিস মাখুন, বেসন ইউজ করুন আপনার মুখ পরিষ্কার করার জন্য। আপনি তারপরে ধরুন আপনি কি বলবো, ওটাকে আরো ব্রাইট করার জন্য আপনি হলুদ ইউজ করুন, চন্দন ইউজ করুন, এগুলো করতে পারেন। যতটা সম্ভব আমরা যদি একটু ঘরোয়া পদ্ধতি অ্যাপ্লাই করতে পারি, ততটা আমরা একটা হেলদি স্কিন রাখতে পারবো ততদিন ধরে। আমরা আবারও আলোচনায় ফিরবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি মুর্শিদাবাদ থেকে বলছিলাম, তানিশা। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে জানবো। আমার বয়স হচ্ছে 25। আমি রিসেন্ট একটা সিবিসি করিয়েছিলাম। আমার না হিমোগ্লোবিন ভীষণ কম আছে, আর আমার না এখন প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আচ্ছা, কতদিন ধরে হচ্ছে এটা? এটা বেশ কয়েক মাস থেকে। আচ্ছা, আপনার খাবারের ধরনটা একটু বলুন আমায়। বাড়ির খাবারই খাই আমি, বাইরের খাবার খাই না। আচ্ছা, খাবারের মধ্যে তাহলে খাবারের তালিকায় কি কি ধরনের খাবার থাকে একটু বলুন আমায়। সবজি, মাছ যেরকম হয়। সবজি সব রকম খান আপনি? হ্যাঁ, সব রকম।
আচ্ছা, আপনার চুলটা খুব বেশি পড়ে যাচ্ছে তাই তো? হ্যাঁ, প্রচন্ড হেয়ার ফল হচ্ছে। আপনার- আর চোখের নিচে না একদম মোটা হয়ে ডার্ক সার্কেল হয়ে গেছে, মানে কেউ দেখলেই বলছে মানে এরকম অবস্থা কেন। আচ্ছা, আরেকটা কথা আপনাকে জিজ্ঞাসা করছি যে আপনার পিসিওডির কোনো প্রবলেম আছে কিনা? পিরিয়ডস নর্মাল হয় আপনার? হ্যাঁ ডাক্তার, ওটা তো নর্মালি হয়। আচ্ছা, রাতে ঘুম ঠিক মতো হয়? না, ঘুম হয় না একদম। আর আপনি রাতে শোবার আগে মোবাইল ইউজ করেন? হ্যাঁ, সেটা তো একটু হয়। আচ্ছা, আপনি শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা হচ্ছে আপনার হিমোগ্লোবিনটা কম আছে। তার একটা বিশেষ কারণ হচ্ছে যে খুব বেসিক কারণগুলো আমি বলছি। অনেক বড় বড় কারণ থাকে হিমোগ্লোবিন কম হওয়ার বা ধরুন অ্যানিমিক হওয়ার বা অ্যানিমিয়া হওয়ার, কিন্তু খুব সাধারণ ব্যাপার হচ্ছে আপনার যে আয়রনের ডেফিসিয়েন্সি হচ্ছে শরীরের মধ্যে। ঠিক আছে, তাহলে আপনার খাদ্য খাবার তো আপনি খাচ্ছেন, ভেজিটেবলসও খাচ্ছেন, ফ্রুটসও খাচ্ছেন, অনেক কিছুই খাচ্ছেন, কিন্তু আপনার কি করতে হবে, যেসবের মধ্যে আয়রন বেশি থাকবে সেগুলো আপনি কিন্তু ইনটেক করবেন। কুলেখাড়া পাতা, এটা একদম ঘরোয়া জিনিস, আপনার ওষুধই খেতে হবে এমন কোনো নিয়ম নেই। কুলেখাড়া পাতাটাকে আপনি যেভাবে খুশি খান, সেটাকে শাক বানিয়ে খান, সেটাকে গরমে জলে ফুটিয়ে জলটা খান, অথবা থেতো করে পাতার রসটা খেয়ে নিন, যেভাবে খুশি আপনি খান, কিন্তু ওটা আপনার হিমোগ্লোবিন বাড়তে খুব সাহায্য করে। এটা হলো প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে, আপনার যে রাতে ঘুম হচ্ছে না তার একটা বড় কারণ হচ্ছে আপনার এই যে স্ক্রিন টাইমটা আপনাকে ডিস্টার্ব করছে। ইউভি রেডিয়েশন যেটা হয়, ব্লু লাইটস এমিশন হয় এই গ্যাজেটস থেকে, আমাদের ল্যাপটপ হোক, কম্পিউটার হোক, মোবাইল হোক, এগুলো থেকে, সেটাকে যদি আপনি না কমাতে পারেন তাহলে কিন্তু রাতে ঘুম আসবে না। অনেকে বলে কি আমি মোবাইল দেখতে দেখতে ঘুমিয়ে যাই, আসলে তা নয়। সে যদি হ্যাবিট করে নেয় মোবাইল না দেখা, তাহলে দেখবেন তার ঘুমটা অনেক বেটার হবে, সাউন্ড স্লিপ হবে, আরো আগে আগে হয়ে যাবে ঘুমটা। যত আমরা এগুলোর উপরে ফোকাস করব, নীল লাইট কিন্তু আমাদের ঘুমটাকে নষ্ট করে, আমাদের যে গুড হরমোনস সেগুলোকে হতে দেয় না। কারণ গুড হরমোন সবসময় চায় কালো রং, অথবা ম্যাক্সিমাম যদি আপনি রাত্রেবেলা কিছু লাইট জ্বালাতে চান তাহলে রেড ল্যাম্প, যেটা আপনার কোনো ডিস্টার্ব করবে না ঘুমকে, ঠিক আছে, লাল আলো। কিন্তু আপনি যদি নীল আলো ওটার মধ্যে ইউজ করছেন, যেটা যে কোনো গ্যাজেট থেকে বেরোয়, ব্লু লাইট এমিশন যেটা আমরা বলি, সেটা কিন্তু আপনার ঘুমটাকে অবশ্যই নষ্ট করবে, ঠিক আছে। তো এটা আপনি অ্যাভয়েড করুন, অ্যাটলিস্ট ঘুমোতে যাওয়ার 1-1.5 ঘন্টা আগে এটাকে বন্ধ করে দিন। অনেক রাত্রে অবধি জেগে থাকবেন না। আমি বললাম আপনাকে এটা বন্ধ করতে, আপনি 2টো অবধি আগে মোবাইল ঘাটলেন, 4টের সময় ঘুমোতে গেলেন, কিচ্ছু লাভ নেই। এই যে বলছেন না, সবাই দেখে বলছে, এই জিনিসটাকে ঠিক করতে গেলে এই নিয়মগুলো মানতে হবে, ঠিক আছে। তার পাশাপাশি একবার এসে দেখিয়ে নেবেন, এই জন্যই দেখাবেন যে ইন্টারনাল কোনো সমস্যা থেকে এই প্রবলেমটা আসছে কিনা, আমরা তাহলে সেটা দেখে নিতে পারবো। যদি সেরকম কোনো ব্যাপার থাকে তাহলে আমরা তার ট্রিটমেন্ট করালে এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে, কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর, হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর, এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া এই মুহূর্তে বনগাঁতে আপনারা পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে আপনারা পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরেও কিন্তু পেয়ে যাচ্ছেন আবারও ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াতে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রামনগর নতুন চেম্বার সেখানেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতেও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলবাসীরা কিন্তু আবারও পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে,
এবং দিল্লিবাসীদের জন্য কিন্তু অত্যন্ত সুখবর, কারণ এবার কলকাতা পেরিয়ে দিল্লিতেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক, এবং সেখানেই কিন্তু থাকছেন ডক্টর বি শর্মা। তাই যারা যারা দেখাতে চাইছেন ডক্টর বি শর্মাকে, চিফ মেডিকেল ডিরেক্টর এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের, তারা কিন্তু অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে সেই হেল্পলাইন নাম্বারে কাইন্ডলি একটু যোগাযোগ করে নেবেন যে কখন কোন সময় আপনারা ডক্টর বি শর্মাকে পাচ্ছেন। তাদের জন্য কিন্তু সত্যি সত্যি অনেকটা সুখবর দিল্লিবাসীদের জন্য, কারণ আয়ুর্বেদ সত্যি সত্যি এখন কিন্তু আর দেশের গণ্ডির মধ্যে নেই, সেটা কিন্তু আপনারা খুব ভালো করে জানেন। এখন দেশ ছাড়িয়ে কিন্তু বিদেশের গণ্ডিতেও আয়ুর্বেদ সত্যি সত্যি কিন্তু প্রাচুর্য পেয়েছে। এবং শুধুমাত্র যে আয়ুর্বেদ তা কিন্তু নয়, প্রত্যেকটা মুহূর্তে যে আয়ুর্বেদ কতটা কার্যকরী, তার সঙ্গে সঙ্গে যোগব্যায়াম এটাও যে কতটা কার্যকরী আমাদের শারীরিক এবং মানসিক স্বস্তির জন্য, আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তে এটার আভাস পাচ্ছি। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেদের পরামর্শে মানুষ যে ধীরে ধীরে আবারও সুস্থ স্বাভাবিক জীবনের দিকে ফিরে যাচ্ছেন, আমরা এই মুহূর্তে দেখে নেব তারই একটা ছোট্ট ঝলক। আপনার নাম কি? তৃপ্তি দাস, আপনি কোথা থেকে এসেছেন? সন্তোষপুর থেকে, যাদবপুর সন্তোষপুর থেকে। আচ্ছা, আপনি এনবিপিতে কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমি সোরিয়াসিস নিয়ে একজিমা নিয়ে এসেছিলাম। আচ্ছা, কত বছরের সমস্যা ছিল আপনার? এই 12 বছরে। 12 বছরের পুরনো। আচ্ছা, আপনি এখানে কতদিন ধরে ট্রিটমেন্ট নিচ্ছেন? 1 মাস। 1 মাস ওষুধ খেয়েছেন? একদম সুস্থ আছি, এখন কেমন আছেন? এখন খুব সুস্থ আছি, একদম সম্পূর্ণ সেরে গেছি। আর আপনার কোনো কষ্ট হচ্ছে এখন? না না না, আচ্ছা, আপনি তাহলে যারা দেখছে আপনার এই ভিডিওটা, তাদেরকে কি বলতে চাইবেন? বলে এখানে আপনারা এখানে ট্রিটমেন্ট করুন, একদম সুস্থ হয়ে যাবেন আপনারা। আচ্ছা, আপনার সেই বিশ্বাসটা জন্মেছে, তাই তো? হ্যাঁ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এই বার্তাটা সবাইকে দেবার জন্য। হ্যাঁ। নমস্কার। আপনার নাম? বাণী দত্ত, কোথায় বাড়ি আপনার? পশ্চিম পুটিয়ায়। কি রোগে ভুগছিলেন আপনি? হাঁটু ব্যথা, অস্টোরাইটিস হাঁটু ব্যথাতে ভুগছি। কতদিন ধরে ভুগছিলেন এই রোগে? তাও ধরো বছর 6। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? প্রাইভেট ডাক্তার দেখিয়েছিলাম, কিন্তু ওই সাময়িক অ্যালোপ্যাথিক? অ্যালোপ্যাথি। তাতে কিন্তু কোনো সুরাহা পেয়েছিলেন? পেয়েছিলাম অল্প, কিন্তু এইরকম ডাক্তারবাবুর মতন লোককে দেখিয়ে এইরকম সুরাহা পাইনি। আচ্ছা, এনবিপি ইউনানিয়ান আয়ুর্বেদা হ্যাঁ। ডক্টর বি শর্মার আন্ডারে আপনি কতদিন রয়েছেন? এই তো প্রায় 1 মাস 10 দিন হবে। 1 মাস 10 দিন। হ্যাঁ। আগে 15 দিনের ওষুধ খেয়েছিলেন? হ্যাঁ, 15 দিনের ওষুধ খেয়ে আপনি কতটা সুস্থ বোধ করেছেন? অনেক অনেক সুস্থ। আমি এখন দিব্যি হাঁটা চলা করতে পারি। আমি পায়ে নিকাপ পরতে আমার লাগে না, আগে আমি নিকাপ ছাড়া কাজ করতে পারতাম না। হাঁটনা উপর নিচ নামতে গেলে একটু কষ্ট হতো, কটকট করতো, কিন্তু এখন আমার নিকাপ লাগে না। আমি একদম দিব্যি ওপর নিচ নিকাপ ছাড়া মানে চলতে 15 পারি। দিনের ওষুধ খেয়ে অনেক, আপনার অনেক। অস্টিওআর্থ্রাইটিস গ্রেড 4-5 এ ছিল, হ্যাঁ। সেখান থেকে আপনি এখন কতটা ভালো আছেন? অনেক অনেক ভালো আছি। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি এখন আমি খুব ভালো আছি, খুব খুব ভালো ভালো আছেন, আছি। তাই হ্যাঁ তো? হ্যাঁ, এই 15 দিনের ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি। আপনার নাম? আমার নাম রাজা সেন। কোথায় বাড়ি আপনার? আমার আনন্দপালিত রোডে বাড়ি। কি প্রবলেমে ভুগছিলেন আপনি? আমার আর্থারাইটিস আছে, ওই আর্থারাইটিস প্রবলেমে আমি ভুগছিলাম। এছাড়া আমার ওভারওয়েট ছিল, একটু প্রেশারও হাই ছিল। কতদিন এই রোগে ভুগছেন? আমি এই দীর্ঘ প্রায় 1 বছরের কাছাকাছি এই 1 বছর। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন? হ্যাঁ, এর আগে ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো সুফল অ্যালোপ্যাথি? পাইনি। অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করেছিলাম, কিন্তু কোনো ফল সেরকম এনবিপি হয়নি। ইউনানিয়ান আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে আপনি ট্রিটমেন্টে কতদিন আছেন? আমি এখানে 45 দিন আছি। 1.5 মাস। 1.5 মাস। এই 1.5 মাসে আপনি ওষুধ খেয়ে কতটা ভালো আছেন? আমি প্রায় 60% ভালো আছি। 60% ভালো আছেন। এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের চিকিৎসায় আগের থেকে আপনি এখনটাই অনেকটাই সুস্থ। অনেকটাই সুস্থ আছি এবং ভালো আছি। হেঁটে চলে বেড়াতে পারছি, যেটা আমি আগে পারতাম না। এখন অনেকটাই ভালো। হাঁটুটা লক হয়ে গিয়েছিল, হাঁটুটা এখন খুলে গেছে। আমি এখানে থেরাপি নিয়েছিলাম, পঞ্চকর্মা থেরাপি, খুবই ভালো হয়েছে এবং তাতে আরো আমি ফলপ্রসূ হয়েছে। এর জন্য আরো ভালো লাগছে এখন। আগের থেকে আপনি অনেক তাহলে ভালো ভালো আছি, অনেকটা ভালো আছি ওকে। আগের থেকে। এবং ওজনটাও আমার কম হয়েছে। ওজন যা ছিল তার থেকে অনেকটা আমার ওজনটাও কম আছে। আপনার নাম? মিতা সেন, কোথায় বাড়ি আপনার? আনন্দপালি। কি রোগে ভুগছেন আপনি? ওই ব্যথা। ব্যথা মানে হাঁটুর প্রবলেম? হ্যাঁ, মানে হাঁটুর অস্টিওআর্থ্রাইটিস? অস্টিওআর্থ্রাইটিস। কোমরের কোনো সমস্যা ছিল? না, কোমরে বেশি সমস্যা। শুধু হাঁটুরই সমস্যা? হ্যাঁ, হাঁটু থেকে পা পর্যন্ত। পা পর্যন্ত। এর আগে কোনো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছিলেন?
হ্যাঁ আগে করিয়েছি। অ্যালোপ্যাথিক, হ্যাঁ, তাতে কোনো সুরাহা পেয়েছিলেন? খুব একটা না। খুব একটা পাননি। না। ডক্টর শর্মা বি শর্মা এনবিপি ইউনানি আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে ট্রিটমেন্টে আপনি কতদিন আছেন? এই 1 মাস হবে। 1 মাস। 1 মাস ওষুধ খেয়ে আপনি এখন কেমন আছেন? ভালো আছি। আগের থেকে অনেকটা ভালো আগের আছেন? থেকে অনেকটা ভালো। নাম? আমার নাম মান্তু বিশ্বাস হালদার। আপনি কোথা থেকে বলছেন? আমি মঙ্গলগঞ্জ নীলকুঠি বিভূতিভূষণ অভয়ারণ্য ওই কাপাসালি গ্রাম থেকে আচ্ছা, এসেছি। আপনি এনবিবিতে কোন চেম্বারে দেখাচ্ছেন? আমি বনগা চেম্বার থেকে ট্রিটমেন্ট করাচ্ছি। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? আমার আর্থারাইটিস ছিল, ভীষণ হাই লেভেলের ছিল। তো এখন তো প্রথমে আমি চলতেই পারতাম না, মানে বিছানার চাদরটা যে টেনে গায়ে দেবো সেই ক্ষমতাটা আমার আঙুলের ছিল না, হাঁটতেও পারতাম না, খাবারটা যে হাতটা তুলে আমি মুখ পর্যন্ত আনবো সেই ক্ষমতাটাও আমার ছিল না। আচ্ছা, এনবিবিতে ট্রিটমেন্ট করে এখন আপনি কেমন আছেন? এখন তো হেঁটে চলে বেড়াচ্ছি, আমার আগের লাইফটা যেমন ছিল অনেকটা আমি সেই জায়গাটায় ফিরে এসেছি। তো এটা তো পাবো আমি প্রথমে ভাবতেই পারিনি, তাই আমার কাছে অবিশ্বাস্য যেটাও সম্ভব হয়। আচ্ছা, আপনি যে এই সমস্যা থেকে উদ্ধার হয়েছেন, তো পরবর্তী পেশেন্টদের জন্য আপনি কি বলতে চান? পরবর্তী পেশেন্টদের জন্য আমি বলবো আপনারা অবশ্যই আসুন, এখানে ট্রিটমেন্ট করান এবং বিশ্বাসের সাথে চলুন, তাহলে আপনারা অবশ্যই রেস্কিউ হবেন সব রোগ থেকে। আপনার নাম? মান্তু বিশ্বাস হালদার। নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অনুষ্ঠান। আয়ুর্বেদ অত্যন্ত প্রাচীন একটি ভারতীয় চিকিৎসা পদ্ধতি, কম করে 5000 বছরের পুরনো একটি চিকিৎসা পদ্ধতি, যে পদ্ধতির মধ্যে শুধুমাত্র যে আপনার আভ্যন্তরীণ শারীরিক সমস্যার সমাধান রয়েছে তা কিন্তু একদমই নয়। আপনার বাহ্যিক এবং বাহ্যিকের থেকেও সব থেকে বেশি আপনাদের মননশীল এবং চিন্তাশীল যে সকল সমস্যাগুলো রয়েছে তারও কিন্তু ট্রিটমেন্ট রয়েছে আয়ুর্বেদের কাছে, যাকে বলে একদম আপনার মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত কিছুরই সমস্যার সমাধান রয়েছে আয়ুর্বেদের কাছে। আজকের দিনে দাঁড়িয়ে আমরা কিন্তু প্রত্যেকেই চাই নিজেদেরকে একটু শারীরিক এবং মানসিকভাবে সুস্থ করে তুলতে, তার সাথে সাথে কিন্তু বাহ্যিকভাবেও সুস্থ করে তুলতে। আমরা প্রত্যেকটা মানুষই ভীষণ অ্যাগ্রেসিভ, কারণ আমরা প্রত্যেকেই এখন কিন্তু সেলফ কনফিডেন্স, প্রত্যেকেই চাই বাহ্যিক কিংবা আভ্যন্তরীণ দুটো দিক থেকেই আমাদের যেন সুন্দর লাগে। আর এই সুন্দর থাকার সব থেকে বড় চাবিকাঠি যাদের কাছে রয়েছে তারাই হচ্ছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আপনারা প্রত্যেকেই জানেন যে আয়ুর্বেদের কাছেই রয়েছে পঞ্চকর্মা থেরাপি। আমরা বিস্তারিত আলোচনায় আসবো কি এই পঞ্চকর্মা থেরাপিটা অ্যাকচুয়ালি কি, কোন কোন শারীরিক সমস্যায় পঞ্চকর্মা ব্যবহার করলে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারেন, সব কিছুর প্রশ্নের উত্তর আমরা নেব। কিন্তু তার আগে চলুন আরও একবার আমরা স্বাগত জানিয়ে নেব এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের মেডিকেল কনসালটেন্ট ডক্টর এস ভাদুরীকে। স্যার অনেক স্বাগত আজকের অনুষ্ঠানে আপনাকে। স্যার আমরা কিন্তু প্রত্যেকটা মুহূর্তেই শুনছি এই যে পঞ্চকর্মা, তো একটু যদি দর্শকদেরকে বলেন এক্স্যাক্টলি পঞ্চকর্মা মানেটা কি? দেখুন, পঞ্চকর্মা হচ্ছে আয়ুর্বেদ চিকিৎসার একটা বড় অংশ, ঠিক আছে? এই যে নামের মধ্যেই বলে দিচ্ছে যে পঞ্চকর্মা, পঞ্চ মানে 5, কর্ম মানে হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিয়া। এই পঞ্চকর্মার মধ্যে 5 ধরনের মেইনলি ক্রিয়া আছে বা কর্ম যেটা বলি আমরা আছে। যেমন তার মধ্যে হচ্ছে বমন বলে একটা আছে, তারপরে হচ্ছে বমনের সাথে সাথে বমন মানে হচ্ছে যেটা আমরা বলি, বস্তি আছে, বিরেচন আছে, তারপরে নাসিয়াম বলে একটা আছে, আরেকটা হচ্ছে রক্তমোক্ষণ। এরকম 5টা ধরনের ক্রিয়া আছে। এবার এই ক্রিয়াগুলোর কাজ কি, যে শরীরকে আমাদের ডিটক্সিফাই করা, মানে শরীরকে শোধন করা, শরীরের মধ্যে যে বর্জ্য পদার্থগুলো জমে থাকে যেটাকে আয়ুর্বেদের ভাষায় আম বলা হয়, সেগুলোকে শরীর থেকে বের করে দেওয়া। বিভিন্ন দেখবেন আমাদের শরীরে অনেক ছিদ্র আছে, যত রকম ছিদ্র আছে সেই ছিদ্রগুলোর উপরে কিন্তু এই পঞ্চকর্মা থেরাপিগুলো কাজ করা হয়। বমন মুখ দিয়ে ইসে করা হয়। একদমই তাই। আমরা কিন্তু আসবো যে কিভাবে ডিটক্সিফিকেশন করা হচ্ছে এই পঞ্চকর্মার মধ্যে দিয়ে, কিন্তু তার আগে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার, আমি কাবেরী সরকার বলছি। হ্যাঁ বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? ম্যাম, আমি আমার সম্বন্ধে একটু জানতে চাই। বলুন আপনার কি শারীরিক সমস্যা? আমার শারীরিক সমস্যা হচ্ছে কি, মানে আমার চামড়াটা, মানে শরীরে যে চামড়াটা আছে সেটা মানে ভালো থেকে ফর্সা হয়ে যাচ্ছে, মানে একটু আজকে মানে কিরকম বলে না, ফ্যাকাশে হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনার বয়স কত? 35। 35। আর এই সমস্যাটা কতদিন ধরে হচ্ছে? 1 মাস ধরে হচ্ছে।
1 মাস ধরে হচ্ছে, মানে পুরো বডিতেই কি আপনি এই জিনিসটা লক্ষ্য করছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা শুনুন আপনি স্যার বলছেন বলছেন। যেটা শরীরটার গায়ের রংটা, তাই তো? গায়ের রং হ্যাঁ, হ্যাঁ। ফ্যাকাশে হচ্ছে। আপনার কি গায়ের রং- আপনার কি কোনো শারীরিক এমনি দুর্বলতা ফিল করছেন? না না স্যার। তেমন কিছু নেই। তো আপনার কোনো সময় হিমোগ্লোবিন টেস্ট করে দেখেছেন? হ্যাঁ, হিমোগ্লোবিন টেস্ট করা হয়েছিল, বলে কি এসছে, হ্যাঁ, ঠিকই এসছে। ঠিক এসছে। হ্যাঁ, আচ্ছা, এবং দেখুন- ডাক্তারে মলমও দিয়েছিল একটা, মানে এটা তাতে হয়ে যায়, কিছু হয়নি আর কি, আরো বেড়ে যাচ্ছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। মানে আপনি বলতে চাইছেন স্কিনের রংটা সাদা হচ্ছে এক একটা জায়গায়, মানে যেটা সেতি বলা হয় এই ধরনের, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, এটা কতদিন ধরে ভুগছেন? 1 মাস হল স্যার। 1 মাস সবে হয়েছে জিনিসটা? হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা, আর এর জন্য চিকিৎসা করাচ্ছেন, অ্যালোপ্যাথিতে দেখিয়েছেন, সেখানে মলম লাগাতে দিয়েছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম কথা আপনাকে বলি, আপনার যে এই ডিজিজটা, এইটাকে অ্যাকচুয়ালি বলা হয় অটো ইমিউন ডিজিজ। আমরা অনেক সময় আলোচনা করেছি স্কিন নিয়ে, যেখানে বলেছি অটো ইমিউন ডিজিজটা কি, আবার একবার বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে আপনার যে রোগ প্রতিরোধ করার ক্ষমতাটা, সেটাই আপনার স্কিনের বিরুদ্ধে গিয়ে কাজ করবে এবং সেই স্কিনটাকে নষ্ট করবে। তার জন্য কি হয়, যে স্কিনের মধ্যে একটা কালো পদার্থ থাকে, যার যত বেশি থাকে তার গায়ের রং তত কালো, চুলের রং তত কালো, যার যত কম থাকবে তাদের গায়ের রং তত সাদা হতে থাকবে। আপনার ক্ষেত্রেও কিন্তু বিভিন্ন জায়গায় এই জিনিসটা হচ্ছে যে স্কিনের যে মেলানিন বলে পদার্থটা, যেটা আমরা কালো পদার্থ বলছি, পিগমেন্ট, সেটা কিন্তু আস্তে আস্তে নষ্ট হচ্ছে, তার জন্য এটা হচ্ছে। এবার আপনার মেন কি করতে হবে বা কি এটার উপায় আমি বলছি। দেখুন, এটা কিন্তু আপনার পেটের সমস্যা আছে? হ্যাঁ আছে। হ্যাঁ, পেটের সমস্যা থাকলে এটা একটা বড় কারণ, কারণ লিভারটা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়। যখনই আপনার হজম ঠিক হবে না, খাদ্য খাবার ঠিক মতো হজম হচ্ছে না, দেখবেন অনেক সময় কনস্টিপেশন আছে, পায়খানা কোনো সময় লুজ হচ্ছে, কোনো সময় দেখবেন কষে যাচ্ছে, এর গ্যাস হচ্ছে, অ্যাসিডিটি হচ্ছে, মানে পেটের গন্ডগোল, তখন কিন্তু লিভারের ওপরে এফেক্ট পড়ে এবং লিভার কিন্তু আস্তে আস্তে ক্ষয়ক্ষতি হতে থাকে। আর দেখা যায় যে লিভারের ওপরে এফেক্ট পড়লে স্কিনের কালার কিন্তু চেঞ্জ হতে থাকে, আমরা দেখতে পাই। ঠিক আছে, তো সেক্ষেত্রে আপনার খাওয়ার ধরনটা বদলাবেন। প্রথম কথা, এই সেতির মতো যাদের সমস্যা আছে তারা কোনো সময়ই মাছ এবং দুধ বা দুধের প্রোডাক্ট একসাথে খাবেন না। মানে ধরুন আপনি মাছ দিয়ে ভাত খাচ্ছেন, তারপরে আবার দই খেয়ে নিলেন, এটা চলবে না। বা ধরুন আপনি সকালে দুধ খাচ্ছেন, দুপুরে মাছ খাচ্ছেন, সেটা খাবেন না। তার জন্য সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে, যেদিন আপনি দুধের জিনিস খাবেন, ধরুন পনির হোক, দুধ হোক, দই হোক, যেটাই হোক, সেদিন আমিষ কিছু খাবেন না। এটা হচ্ছে আপনি সেফ থাকবেন, ঠিক আছে? ওটা হলে আরো বেড়ে যাবে কিন্তু। দ্বিতীয় কথা হচ্ছে, লিভার যাতে ঠান্ডা থাকে সেটা মাথায় রাখবেন। কি করতে হবে, ঝিঙে, লাউ, পটল, এইসব ধরনের খাবারগুলো খাবেন, যেগুলো গরমকালেই মেনলি পাওয়া যায়, ঠিক আছে? এটা লিভারকে ভালো রাখে। এবং আপনি লিভারকে ডিটক্সিফাই করার জন্য আপনি কিন্তু বিট আছে, যে বিটের যে জুস, বিট জুসও খেতে পারেন। বিট যে পাওয়া যায় না, বিট গাজর, বিট, তার রসও কিন্তু খেতে পারেন, সেটাও কিন্তু খালি পেটে খেলে উপকার হয়, ঠিক আছে? রসটার সাথে অল্প জল মিশিয়ে খাবেন খালি পেটে, এটাও উপকার হবে। ডেইলি একটা আমলকি খেতে পারেন, এগুলো আপনার লিভারটাকে ভালো রাখবে, ঠিক আছে? আর যেদিন মাছ খাবেন না, সেদিন টক দই দিয়ে, বাড়িতে টক দই পেতে দই বানিয়ে তার ঘোল বানাবেন। লস্যি না, ঘোল। ঘোল মানে যতটুক দই থাকবে তার ডাবল জল দেবেন, সেটা মিক্সিতে ঘাটবেন, ঘেটে ওপরে একটা দেখবেন ফেনা আছে, ওই ফেনাটা ফেলে দেবেন, তলার জলটা দেখবেন খুব পাতলা হবে, ঘন হবে না। সেটা কিন্তু আপনি খাবেন, যেটাকে আমরা মাঠাও বলছি, অনেক সময় ঘোল বলছি, ঠিক আছে? ওটা খাবেন একটু বিট নুন দিয়ে এবং একটু জিরে গুঁড়ো দিয়ে, তাহলে দেখবেন আপনার ডাইজেশনও ভালো হবে, লিভারটাও ফাংশন ঠিক হবে। তার সাথে সাথে এর প্রপার ট্রিটমেন্ট আছে। এর প্রপার যদি ট্রিটমেন্ট করতে হয়, তাহলে আপনি একবার আমাদের হেল্পলাইনে ফোন করুন, আমাদের কাছে এসে দেখান। এর জন্য ওরাল মেডিসিন, মানে মুখ দিয়ে ওষুধও খেতে হবে, কিছু লাগানোর প্রোডাক্ট থাকবে, দুটো নিয়ে যখন ট্রিটমেন্টটা হবে, আস্তে আস্তে সমস্যাটা কমতে থাকবে। ফেলে রাখবেন না, যত বেড়ে যাবে তত কিন্তু সমস্যাটা বাড়বে। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। দেখুন, পঞ্চকর্মা থেরাপি তো আপনারা নিতেই পারেন, তার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের
সম্পূর্ণভাবে লক্ষ্য রাখতে হবে আমাদের খাদ্য খাবারের দিকে। যদি আমরা একটু মানে বাড়ির খাদ্য খাবারের দিকে খেতে চেষ্টা করি এবং সম্পূর্ণ প্রাকৃতিক এবং ভেষজ খাদ্য খাবারের দিকে যদি একটু মনোসংযোগ করতে পারি, তাহলে স্যার আমার মনে হয় যে আমরা অনেকটাই সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারবো। একদম। দেখুন, আজকালকার দিনে বেশিরভাগ রোগের সমস্যা যেগুলো মানুষের হচ্ছে তার মেইন কারণ হচ্ছে লাইফস্টাইল। এবার লাইফস্টাইলের মধ্যে কিন্তু আমাদের ডেলি, যেটা আমরা আয়ুর্বেদ ভাষায় দিনাচারিয়া বলা হয়, মানে দৈনন্দিন জীবনে আমি ডেলি কি করছি, ঠিক আছে, তার মধ্যে আমাদের খাদ্য খাবার আছে, আমার যোগাভ্যাস আছে, বা ধরুন ব্যায়াম বলুন সেগুলো আছে, আমার রাতের ঘুম আছে, মানসিক চাপ কিভাবে আমি সেটাকে কন্ট্রোল করছি, সব কিছু আছে। তো এগুলোকে যদি ঠিক করে মেনটেন করা যায় তাহলে দেখবেন চট করে আপনার ওষুধও খেতে হবে না, আপনার যে কন্ডিশন আজকে আছেন সেইটা কোনোদিন বাড়বে না। ওষুধের পাশাপাশি এগুলো যখনই আপনি মেনটেন করবেন, আমাদের কাছে আসবেন, আমরা গাইড করে দেবো, তখন দেখবেন আপনি রিকভারিটা খুব তাড়াতাড়ি হচ্ছে, রোগটা কিন্তু খুব তাড়াতাড়ি সেরে যাবে। আর যদি আপনি বেপরোয়া হয়ে থাকেন, এই যা হচ্ছে হোক, ওষুধ তো খাচ্ছি, তাহলে নিয়ম কেন করবো, তাহলে বোকামি করবেন। তো আয়ুর্বেদ এমন একটা চিকিৎসা পদ্ধতি যেখানে কঠিন থেকে কঠিন রোগের সমাধান আছে, যদি সঠিক টাইমে আসেন এবং সঠিক নিয়ম মেনে আপনি চলতে পারেন। আমাদের কিন্তু সেই ব্যবস্থা রয়েছে, বিভিন্ন ধরনের ট্রিটমেন্টের ব্যবস্থা রয়েছে। যদি আপনার মনে হয় যে আপনার রোগটাকে সারিয়ে নিতে হবে পার্মানেন্টলি, সারা জীবন ওষুধের উপরে ডিপেন্ড করে থাকতে হবে না, তাহলে হেল্পলাইন নাম্বারে অবশ্যই একটা কল করুন। একদমই তাই। দেখুন, শরীর থাকলে শরীর খারাপ হবেই, কিন্তু সেই শরীর খারাপ নিয়ে যদি আমরা বসে থাকি কিংবা সেই শরীর খারাপকে বাড়তে দিই, তাহলে কিন্তু সত্যি শুধুমাত্র যে আপনাদের শারীরিক সমস্যা দেখা দেবে তা কিন্তু একদমই নয়, আপনি কিন্তু মানসিকভাবেও ভেঙে পড়তে পারেন, যেটা কিন্তু আপনার পক্ষে সত্যি খুবই ক্ষতিকারক। এবং তার জন্যই কিন্তু আয়ুর্বেদের কাছে কিন্তু রয়েছে আপনার শারীরিক এবং মানসিক দুটোভাবেই সুস্থ হয়ে ওঠার ঔষধ, কারণ এর মধ্যেই রয়েছে প্রাকৃতিক ভেষজগুলি। সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই আপনাকে সুস্থ স্বাভাবিক জীবন দিতে যারা প্রতিজ্ঞাবদ্ধ তারাই হচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের অভিজ্ঞ চিকিৎসকেরা। আমরা আবার আলোচনায় ফিরবো, ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলুন কে বলছেন? আমি অঞ্জন সরকার বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার সম্পর্কেই জানবো। আচ্ছা, আপনার শারীরিক সমস্যা বলবেন, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 45। আমার বিয়ে হয়েছে 4 বছর ধরে। তো আমার সন্তান হচ্ছে, হ্যাঁ, আমার আরো সাইডে আপনার কথাগুলো বোঝা গেল না, আরেকবার বলুন। আপনার সমস্যাটা শোনা যাচ্ছে না। আমার বিয়ে হয়েছে 4 বছর হলো। হ্যাঁ, আমার সন্তান জন্যকে মানে বাচ্চা হচ্ছে না। হ্যাঁ, আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন আপনার ওয়াইফের বাচ্চা হচ্ছে না সেই সংক্রান্ত প্রশ্ন, তাই তো? আচ্ছা, আপনার ওয়াইফের বয়সটা একটু বলবেন। 32 বছর। আচ্ছা আচ্ছা, আপনি ডাক্তার দেখিয়েছেন কোনো এই ব্যাপারে? হ্যাঁ, ডাক্তার দেখিয়েছি, কিন্তু থাইরয়েডের সমস্যা আছে, তাই তো? হ্যাঁ। আচ্ছা, আর এমনি কোনো অন্য কোনো টেস্ট দিয়েছে, যে ফার্টিলিটি টেস্ট আপনার মিসেসের? ওগুলো সব ঠিক আছে, মেইন সমস্যা হচ্ছে আপনাদের থাইরয়েড, ঠিক আছে? থাইরয়েডের এখন কোনো ওষুধ খাচ্ছেন? মানে বন্ধ কেন করেছেন? আচ্ছা, ঠিক আছে, আপনাকে আমি বলছি, কথাটা শুনুন একবার, আমারটা শুনে নিন। সেটা হচ্ছে আমাদের এখানে আয়ুর্বেদে কিন্তু মানে আয়ুর্বেদ চিকিৎসা পদ্ধতির মাধ্যমে আমাদের কিন্তু থাইরয়েডের চিকিৎসা করা হয়, ঠিক আছে? আমাদের থাইরয়েডের যে চিকিৎসাটা, এইটা করলে কিন্তু আপনার কোনো সাইড এফেক্ট নেই এবং সারা জীবন ওষুধ খেতে হবে না, ধীরে ধীরে কিন্তু আপনার এই প্রবলেমটা ঠিক হয়ে যাবে। তার সাথে সাথে আপনাদের ওজনটা কি বেশি? হ্যাঁ, এই ওজনটাও কমাতে নিয়ন্ত্রণ করতে হবে। থাইরয়েড যাদের বেড়ে যায় তাদের কিন্তু ওজনও বাড়তে থাকে, এটা একটা সাইড এফেক্ট। তো সেটাকেও ঠিক করতে হবে, কারণ ওগুলো ঠিক না করলে কিন্তু বাচ্চা আসতে সমস্যা হয়, ঠিক আছে? অনেক রকম সমস্যা হয়। বিস্তারিত আপনার সাথে আমরা আলোচনা করতে পারবো যখন আপনি একবার আমাদের কাছে আসবেন। একটা কাজ করুন, আপনার যা যা রিপোর্ট আছে সব রিপোর্ট নিয়ে একবার আমাদের কাছে এসে দেখান,
হেল্পলাইন লাইনে জেনে নিন কবে কোথায় আপনার নিয়ারেস্ট চেম্বার আছে, সেখানে এসে দেখান। ঘাবড়ানোর কিছু নেই। আমাদের এখানে অনেকে এসছে যাদের এই বেবি হচ্ছে না, ঠিক আছে, কনসিভ করছে না, তারা কিন্তু সুস্থ হয়েছে, বাচ্চাও হয়েছে। তার জন্য ঘাবড়াবেন না, টেনশন করবেন না, ডিপ্রেশনে যাবেন গিয়ে না। আপনারা যে ফ্রাস্ট্রেটেড হচ্ছেন এটাই খুব খারাপ। ফ্রাস্ট্রেশন হয়ে গেলে কিন্তু দেখুন সময়ের আগে কিছু হয় না পৃথিবীতে, একটা মাথায় রাখবেন। হ্যাঁ, অবশ্যই সঠিক চেষ্টা করতে হবে। ফেলে রাখলেও প্রবলেম, ভুল জায়গায় গেলেও প্রবলেম। তার জন্য বলবো একবার সব রিপোর্টস নিয়ে আমাদের কাছে আসুন, আমরা দেখবো, দেখে আপনাকে বলবো কিভাবে ট্রিটমেন্টটা করলে আস্তে আস্তে আপনার এই প্রবলেমগুলো ঠিক হয়ে যাবে এবং আপনারা কনসিভ করতে পারবেন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আমরা আবার আলোচনায় ফিরবো স্যার, যেটা আমরা আলোচনা করছিলাম আর কি, পঞ্চকর্মা যে ডিটক্সিফিকেশন। তো এই ধাপটা যদি একটু বলেন। হ্যাঁ, যেটা আমি বললাম 5 ধরনের ক্রিয়া আছে। এবার ধরুন পঞ্চকর্মাটা কাদের জন্য বা কখন করলে ভালো হবে, কি করলে ভালো হবে, এই যে 5টা ক্রিয়া আছে না, সেটা যদি শরীরের ওপরে অ্যাপ্লাই করতে হয়, এখানে কোনো সার্জিক্যাল কিছু প্রসিডিওর না, কোনো সার্জারি হবে না, কোনো কষ্টদায়ক কিছু নেই, কোনো ব্যথা হবে না, কিছু না। খুব সুন্দর ব্যাপার, আরামদায়ক ব্যাপার, কিন্তু খুব বেশি উপকারী। এবার এইটা করার আগে শরীরকে কিন্তু একটা তৈরি করতে হয়। যেমনি ধরুন আমরা যদি একটা উদাহরণ দিলে বোঝা যাবে, ধরুন আপনি যখন কোনো খেলা খেলতে যাচ্ছেন তার আগে নিজের শরীরটাকে তো ফিট করতে হয়, যে আপনি কতটা স্পিডে দৌড়বেন, কিভাবে আপনি ব্যালেন্সটা রাখবেন, এরকম যেমন করতে হয় তেমনি শরীরটাকেও পঞ্চকর্মা নেবার আগে আপনার তৈরি করতে হয়, যাতে সে পরের কর্ম যে মানে মেইন যে পঞ্চকর্মার পার্টটা তার এফেক্টটা খুব ভালো হয়। তার জন্য প্রথমে কিছু স্নেহন সেদন বলে আছে, কিছু তেলের মাধ্যমে শরীরটাকে তৈরি করা হয়, কিছু বাষ্পায়িত জিনিস দিয়ে সেটাকে আবার পরিষ্কার করা হয়, এরকম অনেকগুলো পদ্ধতি আছে। এবং তার সাথে সাথে এই যে 5টা ক্রিয়া তারও কিন্তু অনেক ভাগ আছে, সেগুলো বিস্তারিত এখন এইভাবে বোঝানো যাবে না। যার জন্য যেই রোগের জন্য যেই ব্যক্তির যেরকম ধরনের, এই যে ধরুন বাত পিত্ত কফ ত্রিদোষ, তার মধ্যে যেটার ক্ষতি হয়েছে, ইমব্যালেন্স হয়েছে, সেগুলোকে ঠিক করা যাবে এর মাধ্যমে। এবং বিভিন্ন রোগের ক্ষেত্রে যে আমাদের শরীরে যে আম জমছে, যেটা বলছি যেটা রোগের সৃষ্টি করছে, এটাকে শরীর থেকে বের করে দিয়ে শরীরটাকে একদম পিওর বা শুদ্ধিকরণ করা যাবে। তখনই দেখবেন আপনার যে কোনো রোগের জন্য যদি আপনি ওষুধ খেতে থাকেন তার গুণাগুণটা অনেক বেড়ে যায়, তার কর্মক্ষমতা অনেক বেড়ে যায়, দেখবেন তাড়াতাড়ি সে সুস্থ হতে থাকছে। একদমই। আমরা আবার আলোচনায় আসবো। ইতিমধ্যেই একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? নমস্কার। নমস্কার, বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন আর কোথা থেকে বলছেন? আমি নিজের সম্পর্কে জানতে চাই। আচ্ছা, আপনি কে বলছেন এবং কোথা থেকে কথা বলছেন? আমি পূজা সেন বলছি। হ্যাঁ, আমি জাগিরপুর থেকে বলছি। আচ্ছা বলুন ম্যাডাম, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়সটা উল্লেখ করবেন। আমার বয়স 19 বছর। পেটে ব্যথা বসছে, সমস্যা হচ্ছে, হচ্ছে না। আচ্ছা, মানে আপনি এর জন্য কি কোনো ডক্টর দেখিয়েছেন? না, ডাক্তার দেখানো হয়নি, রিসেন্ট হচ্ছে হঠাৎ করে, প্রায় 1 থেকে। মানে পেটের ব্যথা হচ্ছে ওটা পিরিয়ডস এর সময়? আচ্ছা আচ্ছা, পিরিয়ডস এর সময় ব্যথা হচ্ছে, ঠিক আছে, এটা ঘাবড়ানোর কিছু নেই। আপনি একটা কাজ করেন, এটা কি এইবারই প্রথম হলো না প্রত্যেক মাসেই হচ্ছে? আচ্ছা, কষ্ট হয়, ঠিক আছে, ঘাবড়ানোর কিছু নেই। এর খুব ভালো ট্রিটমেন্ট আছে আমাদের, ঠিক আছে। আপনি কিন্তু এটাকে ফেলে রাখবেন না। দেখুন, ব্যথা একটা এমন প্রবলেম যেটা মানুষকে কষ্ট দেয়, ঠিক আছে, এবং আপনি এটা কেন ফেলে রাখবেন না? আজকে আপনার বয়সটা কম, যত তাড়াতাড়ি সারিয়ে নেবেন ভবিষ্যতে কোনো বড় সড়ো সমস্যা আর হবে না, ঠিক আছে। তো এর জন্য একবার আমাদের হেল্পলাইন নাম্বারে কথা বলে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নিন। জামশেদপুরে প্রত্যেক মাসে আমাদের চেম্বার হয়, কবে কখন যাচ্ছে সেগুলো একটু জেনে নিন। অনেক ধন্যবাদ। আর একটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। তার জন্য আপনাদেরকে ডায়াল করতে হবে 9830235527 অথবা 37 নাম্বারে। আর এই মুহূর্তে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টার হেড অফিস আপনারা পেয়ে যাচ্ছেন মধ্যমগ্রামে।
কলকাতাতে পাচ্ছেন ল্যান্সডাউন, হাজরা, হাতিবাগান, খিদিরপুর এবং হাওড়াতে পাচ্ছেন দাসনগর, বেলুর, শিবপুর এবং দক্ষিণ 24 পরগনার আমতলাতেও কিন্তু পেয়ে যাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক। তাছাড়া শুধুমাত্র আপনাদের জন্যই কিন্তু এই মুহূর্তে আপনারা বনগাঁতে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, মেদিনীপুরে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, কাকদ্বীপে পাচ্ছেন ডক্টর এন ভট্টাচার্যকে, আবারও শিলিগুড়িতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, বহরমপুরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কৃষ্ণনগরে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, রায়গঞ্জে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, হেরিয়াবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ডিব্রুগড়ে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, রামনগরে কিন্তু নতুন চেম্বার সেখানে পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, মেচেদাতে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, ক্যানিংয়ে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আবারও বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, শিলচরে কিন্তু পাচ্ছেন ডক্টর ভি সিংকে, বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, বাঁকুড়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, গৌহাটিতে পাচ্ছেন ঘোষালকে, শিলচরে কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর ভি সিংকে। এছাড়া কিন্তু বোলপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, আরামবাগে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, হলদিয়াতে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, কোচবিহারে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, মালদাতে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, দুর্গাপুরবাসীরা কিন্তু আবারও পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে, আসানসোলে পাচ্ছেন আবারও ডক্টর বি শর্মাকে, গঙ্গারামপুরে পাচ্ছেন ডক্টর এস ঘোষালকে, আগরতলাতে পেয়ে যাচ্ছেন আপনারা ডক্টর এন ভট্টাচার্যকে, পুরুলিয়াতে পাচ্ছেন এ হালদারকে, ঝাড়গ্রামে পাচ্ছেন ডক্টর এ হালদারকে, জামশেদপুরে পাচ্ছেন ডক্টর এস ভাদুরীকে, দিল্লিতেও কিন্তু পেয়ে যাচ্ছেন ডক্টর বি শর্মাকে। দিল্লিবাসীদের জন্য কিন্তু সত্যি সত্যি অনেকটাই সুখবর, কারণ এই মুহূর্তে কিন্তু কলকাতার বাইরে দিল্লিতেও আপনারা পাচ্ছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের ক্লিনিক এবং সেখানেই কিন্তু থাকছেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারে সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বি শর্মা। তাই যারা যারা স্যারকে দেখাতে চাইছেন অবশ্যই কিন্তু নিচে হেল্পলাইন নাম্বারে একটু কাইন্ডলি যোগাযোগ করে নেবেন। কোন সময় কোন দিন আপনারা দিল্লির চেম্বারে ডক্টর বি শর্মাকে পাবেন দয়া করে একটু হেল্পলাইন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু অবশ্যই জেনে নিতেই পারেন। আপনাদের যে কোনো সমস্যার সমাধানের জন্যই কিন্তু প্রত্যেকটা মুহূর্তে গ্রাম থেকে শহর এবং শহর থেকে জেলার প্রত্যেকটা প্রান্তরে ক্লিনিকে এই ডাক্তারবাবুরা ছুটে যাচ্ছেন, যাতে আগামী দিনটা আপনারা খুব ভালোভাবে সুস্থ স্বাভাবিকভাবেই কাটাতে পারেন। আমরা আবারও আলোচনায় ফিরবো, ইতিমধ্যেই আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ নমস্কার, কে বলছেন? হ্যাঁ আমি সন্তোষ সাহা। বলুন কার সম্বন্ধে জানবেন এবং আমার সম্বন্ধে। আচ্ছা বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে বয়স উল্লেখ করবেন। হ্যাঁ মোটামুটি 10-12 বছর হয়ে গেছে, সুগার আছে। সুগার, আচ্ছা ওটা সুগারটা আছে। ইদানিং দেখছি মেঝেতে হাঁটতে পারি না, পায়ে তাপমাত্রা ঠান্ডা পড়ার মতো লাগছে, জলের মধ্যে হাঁটতে পারছি না। আচ্ছা আচ্ছা। আপনার বয়সটা কত উল্লেখ করবেন একটু? 60। আচ্ছা আচ্ছা, আপনার যে আপনি যে সুগার হয়েছে আপনার, আপনি কি ও সুগারের ওষুধ খাচ্ছেন আর নাকি ইনসুলিনও নিচ্ছেন? সুগারের ওষুধও খাচ্ছি, ইনসুলিন নিচ্ছি। আচ্ছা, কত থাকছে মোটামুটি সুগার কত থাকছে আজকে? মোটামুটি 140 থেকে 50। মানে কি এটা ফাস্টিং না পিপি? আর পিপি কত থাকছে? পিপিটা না পেয়ে। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, আপনার পায়ে হাঁটুর নিচের যে অংশটা সেখানে পায়ে ব্যথা হয় আর ঝিঝি ঝিঝি ভাব ধরে? হাত পায়ে ঝিঝি ভাব ধরে, তাই তো? হ্যালো, আচ্ছা ঠিক আছে, শুনতে থাকুন, আমি বলছি। দেখুন, প্রথম কথা যে ব্যাপারটা, এই যে সুগার থেকে না, সুগার থেকে সাইড এফেক্ট যেগুলো যেগুলো ডায়াবেটিস যাদের আছে তাদের বিভিন্ন উপসর্গ থাকে বা বিভিন্ন নতুন নতুন রোগের সৃষ্টি হয়। সেটা এই যে পায়ের যে ব্যথাটা, এটাকে বলা হয় ডায়াবেটিক নিউরোপ্যাথি। ডায়াবেটিক নিউরোপ্যাথি কি হয়? ডায়াবেটিসের জন্য নার্ভের সমস্যা, ঠিক আছে? সেখানে কিন্তু দেখবেন ওই যে আপনার পায়ের যে ব্যথাটা হচ্ছে একদম পায়ের পাতা অবধি, ওটা থাকবে। তারপরে যে আপনি বলছিলেন মনে হচ্ছে পাটা ঠান্ডা, মানে সেখানে ঠিক মতো ব্লাড সার্কুলেশনটা হচ্ছে না, তার জন্য পাটা ঠান্ডা ওরকম থাকছে। এনার্জি লেভেল ওখানে কমেও যাচ্ছে, যার জন্য ঠান্ডা থাকছে। আচ্ছা, তারপরে আরও ব্যাপার হচ্ছে এইটা কখনো কখনো কিন্তু দেখা যায় যে কারো কারো ক্ষেত্রে ডায়াবেটিক নিউরোপ্যাথি থাকে, অনেক সময় চোখেরও সমস্যা হয়, রেটিনোপ্যাথি বলা হয়, যে চোখে অল্প দেখতে পাচ্ছে বা ঘোলা ঘোলা দেখছে, সেই প্রবলেমগুলো আসতে পারে। অনেক সময় দেখা যায় কিডনি এফেক্ট করে, যেটাকে ডায়াবেটিক নেফ্রোপ্যাথি বলা হয়, কিডনি ড্যামেজ হচ্ছে। আবার হার্টেরও কিন্তু সমস্যা আসে এই সুগার থেকে। সুগারের এই ওষুধের দীর্ঘদিন খাওয়ার ফলে কিন্তু এই প্রবলেমগুলো দেখা দেয় অনেক সময়।
তার সাইড এফেক্ট হিসাবে। আর দেখুন, এই যে সুগারের ওষুধগুলো আপনি বাইরে থেকে নিচ্ছেন, কি নিচ্ছেন? ইনসুলিন নিচ্ছেন। তার মানে আপনার রোগটা কিন্তু সারছে না। ব্যাপারটা কি হচ্ছে, যখনই আপনার ইনসুলিনের ঘাটতি হচ্ছে, সুগারটা ব্লাডে বেড়ে যাচ্ছে, তাহলে ওষুধের কাজ কি হচ্ছে? বাইরে থেকে ইনসুলিন সাপ্লাই করা, যাতে সুগারের মাত্রাটা কমে। কারণ ইনসুলিনই হচ্ছে সুগারটাকে কোষ পর্যন্ত পৌঁছে দেয়, ঠিক আছে? বা ইনসুলিন কাজ করে যার জন্য কিন্তু সুগারটা কমে, এইভাবে যদি আপনি ভাবেন। এবার দিনের পর দিন আপনি বাইরে থেকে ইনসুলিনটা যখন নিচ্ছেন, সত্যিকারের যে ইনসুলিন তৈরি করে শরীরের মধ্যে যে প্যানক্রিয়াসের কিছু কোষ আছে, সেই কোষগুলো কি হয়? তারা আরো অলস হয়ে যায়। যতটুকু খারাপ আছে তো খারাপ আছে, আরো তারা অলস হয়ে যায়, আরো তারা ইনঅ্যাক্টিভ হয়ে যায়। অটোমেটিক কি হয়? তাদের কর্মক্ষমতা হারিয়ে যায়, প্যানক্রিয়াসটা আরো নষ্ট হয়, ড্যামেজ হয়। তখন কি হয়? আপনারা শুধু ওষুধে কাজ হয় না, তখন তার সাথে সাথে ইনজেকশন নিতে হয়। কারণ আপনি ওষুধ খাচ্ছিলেন 10-12 বছর ধরে, আপনার তো সুগারটা কমে যাওয়ার কথা, কিন্তু কমলো না। বাইরে থেকে আপনি নিচ্ছেন, সুগারটা তখন ওষুধে কাজ হচ্ছে না, আবার ইনসুলিন নিতে হচ্ছে এক্সট্রা করে করে অনেকটা পরিমাণে। তার মানে আলটিমেটলি আপনি সারা জীবনই ওষুধ খেয়ে যাবেন, আর বিভিন্ন উপসর্গ থাকবে, সেগুলো আস্তে আস্তে অঙ্গগুলো আপনার ড্যামেজ হবে। স্যার, ডায়াবেটিসের মতন সমস্যা কি পঞ্চকর্মার মতন কোনো থেরাপি রয়েছে যেখান থেকে ট্রিটমেন্ট করা যায়? হ্যাঁ, অবশ্যই। আমি যেটা বললাম যে পঞ্চকর্মাতে কি হয়, যে কোনো রোগের শোধন করা যায় বডিকে। এবার যদি আমরা বলছিলাম যেটা আম তৈরি হয় শরীরের মধ্যে, আয়ুর্বেদ ভাষায় বলে, সেটা পঞ্চকর্মার মাধ্যম থেকে শরীর থেকে বের করা যায়। তাহলে অটোমেটিক সেইটা যদি বেরিয়ে যায়, অটোমেটিক কোনো রোগই আস্তে আস্তে আসবে না শরীরের মধ্যে। আর যেগুলো আছে ওগুলো তাড়াতাড়ি ঠিক হবে, যেহেতু তার সাথে ঔষধ চলছে আয়ুর্বেদে। একদমই তাই। আমরা আলোচনায় ফিরবো। ইতিমধ্যে আরো একজন কলার বন্ধু উপস্থিত। নমস্কার, অনেক স্বাগত এই অনুষ্ঠানে। কে বলছেন? হ্যালো, হ্যাঁ, নমস্কার। বলুন, কে বলছেন? আমি সুমিতা রায়চৌধুরী বলছি। হ্যাঁ, বলুন ম্যাডাম, কার সম্বন্ধে জানবেন? আমার নিজের সম্পর্কে। বলুন, আপনার কি শারীরিক সমস্যা, তার সাথে আপনার বয়সটা উল্লেখ করবেন। বয়স হচ্ছে 60। বলুন এবার কি শারীরিক সমস্যা আপনার? আমার রিসেন্ট না, মানে যা কিছু খাচ্ছি টক হয়ে যাচ্ছে, টক ভাব লাগছে। আচ্ছা আচ্ছা, খাওয়ার যে ধরনগুলো, আপনি কি মানে অনেক দুপুরে অবধি যে কি গ্যাপ দিয়ে খান? মানে ব্রেকফাস্টটা কখন করেন আপনি? আমার সেইভাবে একটা কোনো টাইম নেই, কখনো 9টা, 9:30, 10টা। ঘুম থেকে ওঠেন কটায়? ঘুম থেকে অনেক সকালে উঠি, কিন্তু কাজের মানে পরিস্থিতি সম্ভব হয় না। দেখুন, প্রথম কথা বলবো, ঘুম থেকে উঠে ফার্স্ট গরম জল খাবেন। পায়খানাটা যাতে পরিষ্কার হয় তার জন্য কিন্তু অবশ্যই মাথায় রাখবেন যে পায়খানা পরিষ্কার হতেই হবে। দ্বিতীয়ত কি করতে হবে? ঘুম থেকে ওঠার 1 ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে নিতে হবে। ব্রেকফাস্ট কিন্তু সবচেয়ে ভালো যদি আপনি ফল খেতে পারেন, ফলাহার যেটা বলা হয়, ঠিক আছে? সেটা যদি খেতে পারেন খুব ভালো। টক ফল, মিষ্টি ফল একসাথে খাবেন না। যদি মিষ্টি ফল খান, মিষ্টি ফলই খাবেন। বা যদি মনে করছেন যে না, আমি মৌসম্বির শরবত খাবো ওই গরমকালে, শীতকালে লেবুর রস খাবো, তাহলে সেটা আলাদা করে খাবেন। মানে টক ফল আর মিষ্টি ফল একসাথে খাবেন না। আর ফলের রস যদি খান, ফ্রুটস কিনে এনে সেটা খাবেন, প্যাকেটের কোনো ফলের রস খাবেন না। আর যখনই ফলের রস খাবেন তার সাথে অল্প একটু জল মিশিয়েও খেতে পারেন, ঠিক আছে? এটা গেল। দুপুরের খাবারটা চেষ্টা করবেন 12টা থেকে 1টার মধ্যে করতে, কারণ তখন হজম সবচেয়ে ভালো হয়। আর রাতের খাবার 8টার মধ্যে শেষ করবেন। এইভাবে মেনটেন করুন, আর পায়খানা পরিষ্কার রাখুন, দেখবেন আপনি আশা করছি এর থেকে রিলিফ পেয়ে যাবেন। এবং আরেকটু বিস্তারিত জানতে অবশ্যই নিচে যে হেল্পলাইন নাম্বারটা রয়েছে আপনারা কিন্তু সেখানে যোগাযোগ করতেই পারেন। যদি আপনারা সত্যি সত্যি চান যে আয়ুর্বেদের মধ্যে দিয়ে আগামী এবং পরবর্তী জীবনটা খুব সুন্দর করে কাটাবেন, তাহলে কিন্তু অবশ্যই আপনাদেরকে হাত ধরতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদা রিসার্চ সেন্টারের। আর আজকের মতন অনুষ্ঠান কিন্তু আমাদের এখানেই শেষ করতে হচ্ছে। কথা দিয়ে যাচ্ছি আপনাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। সকলে অনেক ভালো থাকবেন। নমস্কার।